আমার মনে হয় না কথা রেকর্ড হবে। এই অসুবিধাটাই চলে যাচ্ছে, কথাটা রেকর্ড হয় না। স্যার করা যায়। আমি তো দিলাম যেভাবে ইউটিউবে দেখাইছে ওইভাবেই দিলাম, কিন্তু পরে দেখা যায় যে আর কথাগুলো শুনতে পাই না। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। উম, হয়েছে শেয়ার? হুম। হ্যাঁ, হয়েছে। ওবিএস এ যান। এই যে দেখো, আপনি সবগুলো কথা বলেন তো। কথা তো বলতেছি আমি। আছে তো, আসে তো। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখছি। এটা যদি এখন অন করি, তাহলে আমি আমার কথা শুনতে পাই। এটা তো অসুবিধা। না, ওটা দিয়ে না, ওটা দিয়ে না, অডিও ক্যাপচার হইতেছে তো। আল্লাহ জানে, দেখা যাক কি হয়। ওকে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, একটু খাতা কলম নেন সবাই। খাতা কলমে না লিখলে কিছু হয় না, একটু একটু হালকা পাতলা কিছু লিখতে হবে। ঠিক আছে? যেহেতু ফাইল আমি সব দিয়ে দেই, যে মানুষটা দেখে, বসে নিজে প্র্যাকটিস করে, তার জন্য কোনো অসুবিধা নাই, তার জন্য আমি ওকে। কিন্তু যে মানুষ তার কোনোদিন দেখেই না, আমার ক্লাস শেষে ঘুমায় যায়, খেলা দেখতে চলে যায়, তার তো অসুবিধা, তার তো কাজ হবে না কোনো, যদি সে না লেখে। তো এই জন্য সবাই একটু লেখেন। আবার যদি আমি এখন নাম ধরে বলি যে এই মানুষটা লেখো, বাকিদের লেখা লাগবে না, তখন তো এটা আবার কেমন হয়, এটাও তো ঠিক না। তো এই কারণে আমরা সবাই একটু টুকটাক লিখি, সেটা ভালো হবে। ঠিক আছে? মনে করে দেখো, আমরা স্বরসন্ধি আলোচনা আমি করে ফেলছি সবগুলো টপিক। ঠিক আছে? এখন আমি ব্যঞ্জন সন্ধি আলোচনা করব। ঠিক আছে? ব্যঞ্জন সন্ধি গুলো আমরা করব, বিসর্গ সন্ধি গুলো আমরা করব। এরপরে কি করব, একটা দিনে পুরো সন্ধির সবগুলো নিয়ে আরেকবার একটু আলোচনা করব। এরপর তো পরীক্ষা নিবই, পরীক্ষা আমি খুব দ্রুতই নিব। একটু খেলাধুলা চলতেছে, চলুক। এরপরে আমরা ক্লাস টেস্ট কিভাবে হয় এটা আমি দেখাবো অনলাইনে। তো সেটার একটা প্র্যাকটিস হয়ে যাবে আর কি। তারপরে তো আমরা প্রতি মাসে কিছু পরীক্ষা দিব। যাই হোক, আমরা এখন ব্যঞ্জন ধ্বনি শুরু করতেছি। ব্যঞ্জন সন্ধি দেখা যায় আর একটু বড় করি না? ঠিক আছে, সাইজ। হ্যালো, কিছু বললেন কেউ মাঝে মধ্যে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো ব্যঞ্জন সন্ধি মানে আমরা যে সন্ধি করতেছি, সন্ধি তিন রকম: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। এখন এইটা জানার দরকার নাই কোনটা ব্যঞ্জন সন্ধি, কোনটা বিসর্গ সন্ধি, কোনটা স্বরসন্ধি, এটা আমাদের কোনো দরকারই নেই মেমোরাইজ করার। কিন্তু আমরা একটু বুঝে রাখার জন্য, মানে জিনিসটার সম্পর্কে আইডিয়া রাখার জন্য আমরা একটু দেখে নেই যে এটার ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা হচ্ছে হলো গিয়ে, আমাদের যে সরেয় সরে আ ক খ আছে, সরেয় সরে আ, রস্বই দীর্ঘ, এই মিউট রাখো, অসুবিধা নাই, রস্বই রস্বই দীর্ঘ এগুলো যে আছে, আর ক, খ, গ, ঘ, ঙ, এগুলো যে আছে, এই জিনিসগুলো হচ্ছে হলো গিয়ে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি মানে ভাওয়েল, ব্যঞ্জন ধ্বনি মানে হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কনসোনেন্ট এগুলো আমরা জানি। তো সেগুলাই বাংলাতে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এখন ব্যঞ্জন সন্ধিটা কেমনে হয়? ব্যঞ্জন সন্ধিটা হয় বেসিক্যালি ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি থাকলে। মানে ওই যে প্রথম শব্দের শেষে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, তাইলে সেটা ব্যঞ্জন সন্ধি হয়ে যাচ্ছে। কিন্তু এর এর সাথে আরো কন্ডিশন আছে। সেটা যদি এমন হয়, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, এরকম সিচুয়েশনও যদি আসে, তাইলেও সেটা ব্যঞ্জন সন্ধি হবে। আবার যদি ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি থাকে, তাইলেও এটা ব্যঞ্জন ধ্বনি হবে। তার মানে হচ্ছে, যদি কোথাও কোনো একটা ব্যঞ্জন ধ্বনি আমরা পাই, দুইটা শব্দের শুরুতে কিংবা প্রথম শব্দের শেষে অথবা দ্বিতীয় শব্দের শুরুতে, যে কোনো জায়গায় যদি আমরা কোনো ব্যঞ্জন ধ্বনি পাই, তাহলে সেটা ব্যঞ্জন সন্ধি হয়ে যায়। এটা দিয়ে আসলে আমাদের কি লাভ? তেমন কোনো লাভ নাই। কিন্তু আমরা সূত্রগুলো জেনে রাখতে, পড়ার জন্য আমাদের এটা জানা লাগতেছে। প্রথমে 12টা সূত্র পড়লাম, একদম সলিড ভাবে একটা স্বরসন্ধিটা একদম খুব গোছানো, 1 থেকে 12 একটা লজিক্যালি এগিয়েছে। ব্যঞ্জন ধ্বনিটা অতটা, ব্যঞ্জন সন্ধিটা অতটা গোছানো না। কিন্তু এখানে 12টা সূত্র আছে। এখানে 12টা সূত্র আমাদেরকে আসলে একটু দেখতে হবে। একবার দেখে রাখলে, একটু একটু ক্লাস করতেছি আমরা, এখন যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমরা সেটা কিন্তু মনে থাকবে, আরো বেশি মনে থাকবে। তখন আমাদের ওই পরীক্ষার ওগুলো করতে গিয়ে খুব সহজ হয়ে যাবে।
আর আমার যেহেতু ভাঙা থেকে জোড়া লাগাবো, সেটা আমাদের জন্য আরো একটা প্লাস পয়েন্ট থেকেই যাচ্ছে। তো তাইলে ব্যঞ্জন সন্ধি আমরা এখন দেখবো। বিভিন্ন রকম সূত্র আছে। আমি সূত্রগুলো আমি সাথে কোনো বই নিয়ে বসি নাই, আমার মাথা থেকে আমি ইনস্ট্যান্ট লিখতেছি। তো সূত্র নাম্বারটা সিরিয়ালটা ঠিক থাকবে না, এলোমেলো হয়ে যাবে। বইতে যেমনি আছে তেমনি পড়লা, কিন্তু আমি সূত্রগুলো বুঝাই দিচ্ছি যে এই এই সূত্রগুলো হতে পারে। তাহলে আমরা যদি এইটা দেখি, যে ধরো স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনির একটা সূত্র আছে, এই সূত্রটা যদি আমরা দেখি, এই সূত্রটা আমরা সবাই আসলে পারি। আমি 1 2 লিখলাম না, যেহেতু আমার 1 2 সিরিয়ালটা মনে নাই। যে ধরো প্রথমে শব্দের শেষে থাকলো স্বরধ্বনি প্লাস দ্বিতীয় শব্দের শেষে থাকলো ছ। আমাদের কারো কি মনে আছে এরকম একটা সিচুয়েশন হইলে কি হয়ে যায়? আমি জানি জুয়ারিয়ার মনে আছে, আর কারো মনে আছে? চয় ছ। এটা কে বললো? আমি। জায়ান বললো। কেন জায়ান বাদে কি তুমন বলতে পারে না, রং বলতে পারে না, সাইফান বলতে পারে না? এরা কি জানে না? এখনই যদি দেই, এখনই দেখতে স্যার পারবে। জানি তো। হ্যাঁ, একটু বলতে হবে তো। এই যে এটা বলেন, এটা রং বলেন, কথার যোগ ছলে কি হবে? রংকে জিজ্ঞেস কথার করছি। ছলে। কথার ছলে মানে কি? কথার ছলে মানে এই মানে কথার মধ্যে সামথিং। কথায় কথায়। হ্যাঁ, কথায় কথায় কথা বলতে বলতে বলে ফেলছি, মানে স্লিপ অফ টাং যেটাকে আমরা বলি, যে স্যার ভুল করে বলে ফেলছি কথা বলতে বলতে, ওইটাকে আমরা বাংলাতে বলি কথার ছলে। তাহলে এই যে কথা যোগ ছলে, কথার ছলে হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কথা এখানে শেষে ছয়ের সাথে আকার আছে, আর এখানে ছ আছে। তাহলে এরকম স্বরধ্বনি প্লাস ছ যদি কোনো থাকে, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে চয় ছ। এই স্বরধ্বনিটা মানে চটা চয় ছ, ছটা চয় ছ হয়ে যায়। তাহলে স্বরধ্বনি প্লাস ছ চয় ছ, একদম সহজ। এখানে অসংখ্য শব্দ আছে, পরীক্ষার যে কোনো শব্দ এটা দিয়ে দিতে পারে। খুবই পরিচিত শব্দ, পরিযোগ ছেদ। কি হবে বলেন সেটু? পরিচ্ছেদ। পরিচ্ছেদ। পরিচ্ছেদ মানে চ্যাপ্টার, একটা ভাগ ভাগ করে, ঠিক আছে। তারপর হচ্ছে তরু যোগ ছায়া, তরু ছায়া। রূপছায়া। আর না দেই কেন, ওগুলো আমি প্র্যাকটিস করতে দিব। দিব্য কি বুঝতেছেন আমার কথা? জি স্যার। কঠিন কিছু? এটা কি কঠিন? না স্যার। একেবারেই কঠিন না, খালি মাথায় রাখতে হবে আমাদেরকে প্রথম শব্দটা শেষে কি স্বরধ্বনি আছে কিনা। যে পরি বলতেছি আমরা, কানে কিন্তু ইজিলি শুনতে পাচ্ছি যে র এর পরে রস্যইকার, তরু র এর পরে রস্যুকার। তাহলে এরকম থাকলে, আর এখানে যদি ছ থাকে, জাস্ট ছয় ছ বসায় দিব, বানানটা সেমই থাকবে, খালি ছয়ের আগে একটা চ হয়ে যাবে ছোট্ট। তাহলে এইভাবে করে কিন্তু মনে রাখাটা সহজ। এবং শব্দ সব মানে অনেকগুলোই লেখা আছে, এর বাইরে থেকে নতুন কোন একটা শব্দ বানিয়ে দিবে এটার পসিবিলিটি খুব কম। ঠিক আছে, আমাদের যেগুলো আমরা করি সেগুলোর ভিতর থেকে আসার পসিবিলিটি অনেক বেশি। তো তাইলে সেটা পারার কথা। কে জয়েন করতেছে এখন? আরে, ইনি আজকে আবার আননোন হইতেছে কেন? জয়েন দি না দিলে ভালো তো। সাইফান, এই যে দেখছো, এখন অন করাটা কঠিন হয়ে যায়। আচ্ছা, হইতে আসসালামু পারছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি লেট 15 মিনিট। স্যার আমি জানতাম না যে আজকে ক্লাসে ভুলে গেছি। রবি মঙ্গল 9টা থেকে 15 থেকে 10টা 30। আচ্ছা, যাই স্যার হোক। মানে আরেক জায়গায় গিয়েছিলাম তো আমার একটু টাইম লাগছিল আর কি, so এই কারণে ভুলে গেছি তার মাঝে। আচ্ছা, সমস্যা নেই, আমরা বেশি দূর আগাই নেই, আমরা ব্যঞ্জন সন্ধি শুরু করেছি, একটা সূত্র লিখলাম। তো এটা আপনি দেখেন, এটা আপনি পারেন, ঠিক আছে, জাস্ট একটু দেখলেই হয়ে যাবে। তাহলে স্বরধ্বনি প্লাস ছ থাকলে চয় ছ হচ্ছে। কথার ছলে, পরিচ্ছেদ, তরুচ্ছায়, আরো অনেকগুলো শব্দ আছে, এগুলো আমি দিব, সেগুলো আপনাদেরকে করতে হবে, আবার ভাঙতে হবে। দেখি তো এটা কেউ ভাঙতে পারে নাকি, এটা জুয়াইরিয়াকে জিজ্ঞেস করি, জুয়াইরিয়া পারে কিনা। প্রচ্ছদ বলেন জুয়াইরিয়া। জুয়াইরিয়া, জি স্যার। প্রচ্ছদ এটা ভাঙলে কি হবে? প্রযোগ ছদ। মানে কি বলেন তো প্রযোজক? জানি না।
প্রচ্ছদ শব্দ শুনেন নাই কখনো? না স্যার। আচ্ছা, কেউ কি আছে প্রচ্ছদ শব্দটা শুনছে? স্যার দিব্য, আবার বলেন, স্যার আবার বলেন। এই যে প্রচ্ছদ দেখা যাচ্ছে ডিসপ্লেতে। প্রচ্ছদ। হ্যাঁ স্যার মানে কি? দেখছি, আমি অনেকবার দেখছি কিন্তু এটা ভুলে গেছি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাইফান, রং, এগুলা কি কোনোদিন শুনেন না এই শব্দটা আপনারা? না স্যার, আচ্ছা জীবনেও শুনিনি। না আচ্ছা স্যার। আচ্ছা, প্রচ্ছদ শব্দের অর্থ হচ্ছে, ইংলিশে লিখি, বইয়ের যে কভারটা থাকে, বইয়ের যে ফার্স্ট বইয়ের পেজটা, কভারের ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, ওই তো কভারটাকেই আমরা প্রচ্ছদ বলি। এটা তো ডিজাইন দিয়েই তো করা লাগে, মানে কভারটাকেই প্রচ্ছদ বলে, ঠিক আছে? তো প্রচ্ছদ আবার অনেকে আঁকে, তাদেরকে শিল্পী, চিত্র মানে শিল্পী থাকে যারা প্রচ্ছদ বানায় দেয়, ঠিক আছে? স্যার, আমাদের এই জিনিস করা লাগতো আর কি। জি। আচ্ছা, তো তাহলে কভার পেজ, মানে কভার পেজ না অ্যাকচুয়ালি, মানে বুকের যে হার্ড কভারটা থাকে, কভারটা, সামনের পেজটা, সেটাই হচ্ছে প্রচ্ছদ। যাই হোক, আমরা এই সূত্রটা পারলাম। এটা 1 নম্বর সূত্র, যে কোনো একটা সূত্র হিসেবে কাউন্ট করো। এরকম আমাদের 12টা সূত্র দেখতে হবে। এন্ড শরৎ, এই ব্যঞ্জন ধ্বনির সূত্রগুলো এলোমেলো, জাস্ট কয়েকটা পারলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা আমরা দেখলাম। এরপরে একটু ভেজালের একটা দেখাই তোমাদেরকে। ভেজালটা হচ্ছে ক, আগেও দেখাইছিলাম, ক, চ, ট, ত, প প্লাস স্বরধ্বনি যদি থাকে, তার মানে এখানে হচ্ছে প্রথমটা ব্যঞ্জন ধ্বনি থাকতেছে, এই যে ক, চ, ট, ত, প প্লাস হচ্ছে স্বরধ্বনি। আমরা এর আগেরটা দেখছিলাম প্রথমে স্বরধ্বনি, শেষে হচ্ছে ছ। আর এখন দেখতেছি প্রথমে ক, ট, ক, চ, ট, ত, প প্লাস হচ্ছে স্বরধ্বনি। এখন যেটা দেখতে হবে যে যদি এরকম কোন সিচুয়েশন থাকে, তাইলে সবগুলো জিনিস চেঞ্জ হয়ে যাবে, ক হয়ে যাবে, মনে আছে জায়ান? এটা কিন্তু আমরা করছিলাম, জায়ানের পড়েছিলাম আমার মনে আছে। হ্যাঁ, ক গ হবে কি? হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চ কি হবে? চ হবে ছ। জ জ। হ্যাঁ, মানে 3 নাম্বারটা আমরা যদি একটা বক্স আঁকি, ক খ গ ঘ এর, হুম। ওই যে 25টার একটা বক্স আঁকছিলাম, সেই 25টার ভিতরে ক, চ, ট, ত, প হচ্ছে প্রথম কলামের জিনিস। এই প্রথম কলামের জিনিসগুলো তৃতীয় কলামের জিনিস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ক হবে গ, চ হবে বর্গীয় জ, ট হবে ধ অথবা ঢয় শূন্য র। ঢ। ড ড। হুম, ত হবে দ। ত হবে দ, এবং প প হবে হবে ব। প। এই, ঠিক আছে? কারো কাছে একটু জটিল লাগতে পারে, জটিল লাগার কিছু নাই, ওটা আমি দেখাবো। আমাদের এই বক্সটা একে আরো অন্য সূত্র পড়তে হবে, তখন আমি এই এই বক্সটা আঁকবো। এখন আর লিখলাম না বক্সটা, ওই বক্সটা দেখলে আমরা বুঝতে পারবো যে ক কেন গ হয়ে গেল, ঠিক আছে? আবার ক যদি গ হয়, তাহলে চ বর্গীয় জয় হইতে হবে, কারণ 5টা কলম এবং 5টা রো এর যে একটা সেট আছে, সেই সেটের ভিতরে ক এর পরে গ আসে 3 নাম্বারে, চ এর পরে বর্গীয় জ আছে। তাহলে আমাদের খুব পরিচিত কয়েকটা শব্দ আমরা খুব পারি। দিক যোগ অন্ত, কি হবে বলেন তো? দিব্য, দিব্য বলুক। দিক যোগ দিগন্ত। অন্ত। আমি দিব্যকে জিজ্ঞেস করছি। দিগন্ত হবে। দিক দিগন্ত প্লাস মানে কি? দিগন্ত মানে কি? দিগন্ত মানে তো জানি। এটা বুঝায় বলেন আপনি, আপনার এক্সাক্ট মানে বলতে হবে না। আপনি কি বুঝেন? দিগন্ত বললে কি বুঝি আমরা? দিগন্ত কোথায় থাকে এটা বলো, এটা কোথায় বলো? এটা কি নদীর পাশে নাকি কোথায়, এটা বলো। মাঠের পাশে। না, আমরা দিগন্ত বলতে মানে কোনটার সাথে, কোনটা দিয়ে আমরা দিগন্তকে ডিফাইন করি? আম, আচ্ছা, অন্য কেউ বলে দাও, জায়ান বলো। কোন দিকের শেষ প্রান্ত, লাস্টের টুক। হ্যাঁ, কোন দিকে লাইক শেষ যেমন প্রান্ত। ওই যে হ্যাঁ, বলো বলো। সূর্য ডুবে কোন দিগন্তে, ওরকম। হ্যাঁ হ্যাঁ, মানে দিগন্ত বললে আমরা আকাশ দিয়ে একটু কাউন্ট করি, কারণ হুম হুম। যেহেতু যেহেতু আমাদের কাছে আমরা একটা কোন একটা ডিরেকশনারি এন্ড আমরা দেখি, আসলে এটা এন্ড না, আমাদের চোখে দেখে এন্ড, কারণ আমাদের চোখের লিমিটেশন আছে। তো দিগন্ত মানে হচ্ছে কোন একটা ডিরেকশনের এন্ড হয়ে যাচ্ছে, অন্ত মানে শেষ, ঠিক আছে? দিক যোগ অন্ত, দিগন্ত, হরাইজন, যেটাকে ইংলিশে হরাইজন বলে, এরকম আছে। তাহলে আমরা কি, যে ক আছে প্লাস স্বরে অ আছে, হয়ে গেল গ, ঠিক আছে? খুব পরিচিত একটা শব্দ।
তারপরে চ দিয়ে কি আছে মনে নাই, এখন মনে পড়তেছে না। তারপরে শর্ট, না, হ্যাঁ হ্যাঁ স্যার আমি না একটু লিভ করে আবার জয়েন করব কম্পিউটার থেকে, মানে কম্পিউটার মাত্র স্টার্ট দিলাম তো, একটু আপনাকে একসেপ্ট করেন। ঠিক আছে, জয়েন করেন। শর্ট যোগ ঋতু কি হবে? তুমন এটা পারে? তুমন? গেম খেলে। আয় আল্লাহ। সাইফান বলেন, শর্ট যোগ ঋতু। ষড়ঋতু। ষড় ঋতু, 6 সিজন। দেখো এই যে এই যে ধয় শূন্য র লিখলাম, ধয় শূন্য র, এই যে এইটা ড হওয়ার কথা ছিল, কিন্তু আবার ব্র্যাকেটে বলা আছে ড না হয়ে অনেক সময় ডয় শূন্য র হইতে পারে। শর্ট যোগ ঋতু ষড় ঋতু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা আছে সুপ, সুপ যোগ অন্ত। এটা কি হবে জানি, তার প থাকে কি হবে, ব হবে, সুবন্ত। সুবন্ত মানে হচ্ছে গোল্ড, মানে স্বর্ণ, ঠিক আছে। সুবন্ত এই স্বর্ণের আরেকটা সিনোনিম ওয়ার্ড। তাহলে এইভাবে হচ্ছে এই সূত্রটা, যে ক চ ট ত প, এই তিনটার কিছু যদি থাকে তাইলে এটা 3 নাম্বারটা হয়ে যায় স্বরধ্বনির সাথে যোগ হলে। তো ওই সূত্র আমাদের আসলে মেমোরাইজ করার কোনো প্রয়োজন নাই। আমরা দিক যোগ অন্ত, দিক অন্ত এটা পারি আমরা। এরকম আমরা পারি বাক যোগ অর্থ, বাগর্থ। বাক মানে কথা, বাগর্থ অর্থ কি স্যার? বাগর্থ মানে হচ্ছে কথার অর্থ, মিনিং। বাগর্থ মানে হচ্ছে কথার অর্থ, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র আমরা ধরলাম। দুইটা একটু মানে ডিফারেন্ট সূত্র আমি দেখালাম। এরপরে গুলো একেবারেই খুব সহজ। আমাদের 12টা সূত্রের ভিতরে ব্যঞ্জন সন্ধিতে খুব বেশি সূত্র, মানে সূত্রগুলো খুব ছোট 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 ছোট, এবং আমরা সবগুলো পারি মোটামুটি অলরেডি, ঠিক আছে। তো তাইলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা দুইটা দেখলাম, কথার ছলে, পরিচ্ছেদ, তরুচ্ছায়া, এগুলো আমরা পারবো। দিগন্ত, ষড়ঋতু, বাগর্থ, এগুলো পারবো। এগুলো আরো অনেকগুলো শব্দ আছে, সেগুলো আমি প্র্যাকটিস করার জন্য দিব। তো এটা গেল হচ্ছে হলো গিয়া আমাদের স্যার আগের গুলো একটু উপরে যাবেন, একটু মানে অল্প, বেশি না, আমি ওখানে লিখে ফেলছিলাম আর কি। এইটা, উপরে আর একটু উপর, আর একটু উপর। এটা। জি স্যার, এটা 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের দুইটা সূত্র হয়ে গেল। অন্যরা লিখতেছে না, আল্লাহ জানে কে কে লিখতেছে, এটা মনিটর করা সম্ভব না। ছবি তুইলা পাঠাইতে বলেন। গুড আমি আইডিয়া। আমি বোর্ডে যখন লিখতাম তখনই আপনারা কয়েকজন ছবি তুলে নিয়ে নিতেন, ঠিক আছে, তারপর ডিলিট মেরে দিতেন, যায়া সব ফাইল একসাথে ডিলিট, ঠিক আছে। তো সেটা এখন না অল, স্যার, তুই খাতার ছবি চাইলে তো। আচ্ছা এই ফাইলটা আমি দিব, অসুবিধা নেই। না না, ও মানে প্রুফ দেখানোর জন্য যে হ্যাঁ আমি খাতায় লিখছি, এটা প্রমাণের জন্য। দেখো এইটা আমি করব না, এটা তোমরা ইয়েস। জানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তোমরা জানো যে এটা আমি করি না, ঠিক আছে। তো এটা করব না, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন লিখতে মন না চাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু এটা যেন একটু দেখেন, একটু মানে ক্লাসটা শেষে আমি ফাইলটা পাঠায় দিই, রাত 11টা বাজে হইলেও আমি পাঠায় দিই, তো ওইটা একটু দেখ। আর হোমওয়ার্ক তো অবশ্যই করতে হবে, হোমওয়ার্ক নিয়ে তো আমি খুবই সিরিয়াস, এটা আপনারা জানেন, এখন আসলেই সিরিয়াস। তো সেই ক্ষেত্রে হোমওয়ার্কটা তো করতেই হবে। আর হোমওয়ার্ক গুলো দেখলে আরো ব্যাপার স্যাপার আছে সামনে বলবো। যাই হোক, তাহলে এটা গেল দুইটা সূত্র। এবার আমরা একটা না কয়েকটা সূত্র দেখে যাব, যেগুলো খুবই সহজ, আমরা অলরেডি পারি। সেটা হচ্ছে যদি ত থাকে, অথবা খণ্ড ত থাকে, অথবা দ থাকে, প্লাস প্রথম শব্দের শেষে ত কিংবা খণ্ড ত কিংবা দ, প্লাস দ্বিতীয় শব্দের শুরুতে বর্গীয় জ কিংবা ঝ, এটা যদি থাকে, আমার মনে হয় এটা অনেকেই পারে। আমরা কি পারি এটা কেউ? হ্যাঁ। কি হবে? কি হবে? মানে এই দুইটা যোগ করলে কি হবে এটা বলতেছি। খণ্ডত আর বর্গীয় জ আছে, তাহলে এদের দুইটা যোগ করলে কি হয়ে যাবে? বর্গীয় জয় জ, তাই না? জি, মানে জয় জ হবে। জয় জ, হ্যাঁ। আর যদি ওই ওই ঝটা থাকে তাহলে জয় ঝ হবে। সরি,
এইটা হবে। তো এইটা দিয়ে যে শব্দ দুই একটা আছে এটা আসলে নরমালি পরীক্ষা আসে না, খুবই আজব আজব, যেমন কুত যোগ ঝটিকা, কুত ঝটিকা। হ্যাঁ। এটা লিখতেছি আসে না, এগুলো? আমি এটা দেখাই আপনাদেরকে, এটা লিখতেছি একটা কারণ আছে, দেখাই। কুত কেউ কি এই শব্দটা শুনছেন কোনোদিন? না স্যার, না। আমি তো নেই। তাহলে এটা কি হয়ে যাবে, বর্গীয় জ, ঝ, টিকা। দেখো এই যে একটা আজব শব্দ, এই শব্দটার অর্থ খুবই পরিচিত এবং আমরা আজকাল খুবই বিক্রি হইতেছে এই জিনিসটা বাজারে, একটা কি? ওয়ার্ল্ডের একটা বিশাল কারণে এই জিনিসটা খুব বিক্রি হচ্ছে। জার্সি? কাছাকাছি গেছেন, আরেকটা অপশন বলেন। ফ্ল্যাগ? পতাকা। জি, এটা হচ্ছে পতাকা। ঠিক আছে, কুত ঝটিকা মানে হচ্ছে পতাকা। হ্যাঁ। তাইলে দেখো, এখন কুত যোগ ঝটিকা, কুত ঝটিকা, এটা আমি পড়ানোর পক্ষে না, আমি এটা কাউকে পড়াইও না, আমি কখনো প্র্যাকটিসও দিই না, এবং আমার এইটুকু বিশ্বাস আছে যে এটা ক্যামব্রিজ পরীক্ষা দিবে না, কিন্তু কখনো দিয়েও ফেলতে পারে, তখন আর কি করা, তখন তার কিছু করার নাই। স্যার বুঝতে এই যে বছর ওয়ার্ল্ড কাপ দিতে দিতে পারে। তাই বলে কুত, কুত যোগ ঝটিকা এটা দিবে বলো? দিতেও পারে স্যার, আপনি আচ্ছা, জানেন। আমাদের খুবই পরিচিত যে শব্দটা আছে আমরা সেটা পারলেই হবে। এইটা, উজ্জ্বল। হ্যাঁ, এইটা পরীক্ষায় আসতে পারে, কিন্তু কেউ কেউ আছেন এইভাবে লিখে চলে আসবেন, তার 2টা নাম্বার চলে যাবে। এখানে ব যে আছে, বটাকে রাখতে হবে, ঠিক আছে। উৎ যোগ জল, উজ্জ্বল। তাহলে এই যে জয়ের সাথে ব, এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় খণ্ডত প্লাস বর্গীয় জ আছে, তার মানে 2টা বর্গীয় জ হয়ে যাবে। ঠিক আছে, দিব্য বুঝতে পারছি? জি স্যার। নুবালা কি আছেন, শুনতেছেন, বুঝতেছেন? নুবালা Yes, sir, yes. একটু লেখেন ম্যাডাম, একটু একটু টুকটাক লিখতে হবে কিন্তু। ঠিক আছে, লিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে খণ্ডত মানে ত অথবা খণ্ডত অথবা দ প্লাস বর্গীয় জ থাকলে 2টা বর্গীয় জ হয়ে যাবে। এখন এই সিরিয়ালে আমরা প্রায় 5-6টা সূত্র পেয়ে যাচ্ছি, একই রকম, জাস্ট একই রকম। এটা প্লাস যদি থাকে ল, তাহলে 2টা ল হয়ে যাবে। যদি এইটা প্লাস ন থাকে, তাহলে 2টা ন হয়ে যাবে, যেগুলো খুবই আমরা সবাই পারি। এটা আমার মতে সবাই পারে, উদ্যোগ লেখ ও লেভেলে যদি এটা থাকে পরীক্ষায়, আমার মনে হয় না কেউ ভুল করবে, আমার কোনো স্টুডেন্ট ভুল করবে এটা আমার মনে হয় না। উদ্যোগ লেখ। স্যার হ্যাঁ বলো। এই ত দ ত খণ্ড ত দ প্লাস ল, এটা কি আলাদা আর একটা লিখবো রুল? হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা, এটা আলাদা, আচ্ছা। এটা একটা রুল। আমি নাম্বার লিখতেছি না, কারণ হচ্ছে আমার নাম্বারের সিরিয়াল ভুলে গেছি, আর নাম্বারের সিরিয়াল কোনো ইম্পর্টেন্ট কিছুই না, কারণ এটা কোনো ফিজিক্সের সূত্র না যে থার্ড ল, সেকেন্ড ল, ফার্স্ট ল, এগুলো এরকম কিছু না। তাহলে উৎ, উৎ যোগ নতি, উন্নতি। উন্নতি। ঠিক আছে, তো আমার খুবই খুবই বিশ্বাস 27-এ যদি এই শব্দগুলো থেকে একটা কিছু আসে, মানে এই রুলস গুলো থেকে আসে, আপনারা পারবেন। উৎযোগ নতি দেখলে আপনাদের উন্নতি বাড়ানোর মাথায় আসার কথা, কিন্তু কয়েকজন পণ্ডিত আছে এটা লিখে এখানে এইভাবে দিয়ে দিবে, মানে এটা কেন দেয়, এটার লজিক আসলে খুঁজে পাওয়া যায় না, কারণ এটা তো হবে না, এখানে তো এর সাথে তো কোনো কাহিনী নাই। কাহিনী হচ্ছে খণ্ডত এবং ন, খণ্ডত প্লাস ন থাকলে 2টা ন হয়ে যাবে। ঠিক আছে, আমরা কয়টা লিখলাম, 4টা লিখছি না, 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, আজকে এখানে থামবো, মানে সন্ধি এখানে থামবো আজকে। লিখছেন, লিখেন, আর কোন শব্দ স্যার আমি দিব? দাঁড়ান একটু লিখে আমার নিন। শেষ হয় নাই স্যার। হ্যাঁ লেখো, অসুবিধা নেই, মানে এই এই পর্যন্ত এই 4টা সূত্রই আমি লিখলাম, এই 4টা সূত্র থেকে কিছু ওয়ার্ড আমি প্র্যাকটিস করতে দিব, কারণ আমরা আস্তে ধীরে চাই, এই মাসের মধ্যে আমাদের সন্ধি শেষ হয়ে যাবে। আমার যে কটা ক্লাস আছে আমি গুনে দেখছি যে আমরা সন্ধি শেষ করে ফেলতে পারবো। স্যার ডান। সবারই আশা করি হয়ে গেছে, আমি কি অন্য পেজে যাব? দিব্য, জি স্যার লিখছি। স্যার যান, লেখা শেষ। আচ্ছা, সুবাইতা লিখছো? ডান স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। জান জান। আচ্ছা, এখন আমি অলরেডি লিখে রাখছি আমাদের পরের টপিক, ক্লাস শুরুর আগে আমি লিখে রাখছি, যেটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, ইস, তুই মন টায়ার্ড হয়ে গেল।
আচ্ছা, প্রতিবেদন, রিপোর্ট রাইটিং। আমি এর আগের দিন আমরা রিপোর্ট রাইটিং এর ফরম্যাট নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে? তো আমরা জানি রিপোর্টকে আমরা লিখতে হয়, নাম্বার কত কত ওয়ার্ডে লিখতে হবে, এগুলো সবই আমাদের জানা আছে। নুবালার কি মনে আছে চিঠিতে কত নাম্বার? নুবালা, নুবালা নাই, মনে নেই। মনে নাই? 30 নাম্বার। কয়টা পয়েন্ট থাকে এটা মনে আছে? কয়টা পয়েন্ট থাকে এটা মনে থাকা উচিত। 4টা। হ্যাঁ, 4টা থাকে, 4টার ভিতরে 3টা করে থাকে, 12টা। আচ্ছা, তো টোটাল 12টা পয়েন্ট আমাদের লিখতে হয় 30 নাম্বারের জন্য, এবং আমরা 120 বলা থাকে কোশ্চেনে, কিন্তু আমরা 190, 180, 190, 180 এগুলো আমরা হলো গিয়ে দেখি, যে লিখি আর কি। তো তাহলে এখন আমি যে টপিকটা দিচ্ছি এটা আমি আবার তোমাদেরকে পাঠিয়ে দিব, এখন তোমাদের লিখে উঠতে হবে না, জাস্ট আমরা একটু ডিসকাশন করব, ঠিক আছে? আমাদের হাতে অনেক টাইম আছে আজকে, আমরা এই অনেক টাইমে হচ্ছে এটা নিয়ে ডিসকাশন করে রাখবো, দেন হচ্ছে তোমরা লিখবা। আমাদের ক্লাসের টাইম এখানে দেখা যাচ্ছে কতক্ষণ আছে, 29 মিনিট আছে। 29 মিনিটে আমরা পয়েন্ট গুলো ফাইন্ড আউট করে ফেলতে পারবো। তো আমি আমি জাস্ট পয়েন্ট গুলো ডিসকাশন করে আমি লিখি শর্টকাটে, এই ফাইলটা আমি পাঠিয়ে দিব, তারপরে তোমরা এই পয়েন্ট ধরে ধরে রিপোর্ট রাইটিংটা সুন্দর করে লিখে ফেলবা। আমি কিন্তু বারবার বলতেছি, কয়েকজনের লেখা কি হয়ে যায়, লেখো ভালো কিন্তু লেখার না মানে কেমন জানি একটু বাচ্চা বাচ্চা লাগে। তো বাচ্চা বাচ্চা লাগে, এটা সমাধান কি? এটা সমাধান আমাদের দেখতে হবে। যেটা আমি বলছি, এর পরের ক্লাসে যার লেখাটা আমার সবচেয়ে বেস্ট মনে হবে তার লেখাটা আমি লাইভ দেখাবো, ঠিক আছে? এবং তারপরে তুমি যদি মনে করো যে না, ওরটার থেকে আমারটা বেশি ভালো হয়েছিল, তাহলে তুমি সেই দুইটার মধ্যে কম্পেয়ার বের করে আমাদের বলবা যে স্যার দেখেন ওরটার থেকে আমি ভালো লিখছিলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এটা বলা যাবে অবশ্যই। আর যদি মনে হয় যে না ওরটা ভালো হয়েছে, তাহলে তুমি বুঝবা যে তোমার লেখার কোন জায়গায় লেখা ছিল, যেটা আসলে ওর লেখাতে এটা হয় নাই। তো এইভাবে আমরা দেখবো পরে, এবং এটা আমাদের মানতে হবে যে যে কারো লেখা যে কেউ দেখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যদিও আমি গ্রুপে হোমওয়ার্ক নিচ্ছি না, গ্রুপে হোমওয়ার্ক নিব না, কিন্তু যে কারো লেখা যে কেউ দেখতে পারবে, ঠিক আছে? তো তাহলে আমার প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে বিজ্ঞান মেলা নিয়ে। আমরা আগে অনেকদিন আগে পড়েছিলাম, একটু চিন্তা করে দেখো, যারা আমার কাছে অনেকদিন আগে পড়তো তারা এরকম একটা টপিক পড়েছিল, কিন্তু আমি একটু ডিফারেন্ট ভাবে এখন এই টপিকটা লিখছি। যে সম্প্রতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছিল, সেই বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন লেখো। তোমার প্রতিবেদনে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। আমি বলি নাই কোনো স্কুল ম্যাগাজিনে প্রকাশ করার জন্য, কিংবা তোমার অভিজ্ঞতার কথা, এগুলো লিখি নাই। আগের টপিকটাই ছিল আমার বইতে আছে বিজ্ঞান মেলার অভিজ্ঞতা নিয়ে লিখতে, আমি অভিজ্ঞতা চাইনি, আমি বলছি বিজ্ঞান মেলার বর্ণনা দিতে, যে বিজ্ঞান মেলাটা কেমন হয়েছে, জাস্ট তুমি বর্ণনা দিবা। তুমি একজন রিপোর্টার, তোমার এত ফিলিংস এর দরকার নাই, তোমার এখানে বিজ্ঞান মেলায় নিজে পার্টিসিপেট করে অ্যাওয়ার্ড পাওয়ার দরকার নেই। তুমি জাস্ট হচ্ছে একজন রিপোর্টার, তুমি পুরা প্রোগ্রামটা দেখছো, ভিজিট করছো, ভিজিট করে তুমি একটা রিপোর্ট লিখছো। তাহলে সেইভাবে যদি লিখতে হয় একটা নিউজ পেপারে পাবলিশের জন্য, তাহলে আমাদের কাছে কি কি পয়েন্ট গুলো আছে? আমি জানি, আমরা সবাই জানি যে পয়েন্ট গুলোকে প্রায়োরিটি দিতে হবে, এবং আমরা কখনোই পুরাটা না পড়ে লেখা শুরু করব না। কবে কোথায় কাদের এগুলা না মানে এর নিচে 4 নম্বরে পয়েন্টে কি আছে এগুলা যদি আমরা না দেখে জাস্ট লেখা শুরু করি, তাহলে কিন্তু অনেক সময় একটু প্যাচ লেগে যায়, যে আরে এখানে তো অন্যরকম জিনিস চাচ্ছে। তো সেইটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে আমাদের প্রশ্ন আছে, কবে কোথায় কাদের অংশগ্রহণে এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছিল? তার মানে তোমার স্কুলে, তুমি এই স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু তুমি একজন রিপোর্টার হিসেবে আছো, এখন জাস্ট একটা রিপোর্ট লিখবা। তোমার সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করার দরকার নেই। হতে পারে তোমার ক্লাসের মানুষজন জয়েন করছে, তাও তুমি জয়েন করবে, এরকম কিন্তু হয় অনেক সময়, অনেক সায়েন্স ফেয়ারে সবাই পার্টিসিপেট করে না। তো ধরলাম যে তুমি এরকম একজন মানুষ, তুমি 10-এ পড়ো কিংবা 9-এ পড়ো, তুমি পুরা এই যে বিজ্ঞান মেলাটা হইলো, এখানে বিভিন্ন ক্লাস অংশগ্রহণ করছে, সেটা নিয়ে তুমি লিখবা। তাহলে কবে হয়েছে, কোথায় হয়েছে, স্কুলের প্রোগ্রাম যে স্কুলেই হবে এমন না, অনেক সময় স্কুল অন্য জায়গায় গিয়েও সায়েন্স ফেয়ার করতে পারে। তাহলে কোথায় লিখতে হবে, কাদের অংশগ্রহণে, কারা কারা অংশগ্রহণ করেছিল, কোন কোন ক্লাসের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছিল, এটাই বেসিক্যালি জানতে চাওয়া হচ্ছে। তো এটা নিয়ে লিখলাম। তারপরে হচ্ছে সেকেন্ড পয়েন্টে বিজ্ঞান মেলায় উপস্থাপিত 3টি প্রজেক্টের বর্ণনা। তার মানে এখন তুমি সায়েন্স ফেয়ারে হইলো সেটা লিখলা,
লেখার পরে এখন তুমি ডিসক্রাইব করবা যে এখানে আসলে কি কি প্রেজেন্ট করা হয়েছে। অবশ্যই বিজ্ঞান মেলাতে বিভিন্ন জিনিস প্রেজেন্ট করা হয়, তাহলে এরকম 3টা প্রজেক্টের বর্ণনা দিতে বলছি আমি। 3টা পয়েন্টে 3টা নাম লিখলে কিন্তু হয়ে যাচ্ছে না, আমি তোমার কাছে বর্ণনা চাচ্ছি। তার মানে তুমি যে নামটা লিখবা, নামের সাথে একটা লাইন কিংবা 2টা লাইনে ডিসক্রাইব করতে হবে অ্যাকচুয়ালি সে কি দেখাইছে, কি যে ওই প্রজেক্ট আসলে কি ছিল সেটা। এরকম 3টা বলতে হবে। তোমার ইচ্ছা, তুমি বেস্ট 3টা বলতে পারো, কিংবা তোমার যা যা ভালো লাগছে সেটা বলতে পারো। কিন্তু এখানে তুমি বলবা না যে আমার এই 3টা ভালো লাগছে, কারণ এখানে ভালো লাগার কথা বলা মানে বলছে উপস্থাপিত 3টি প্রজেক্টের বর্ণনা। তার মানে অনেকগুলো প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে, বাট তুমি 3টা প্রজেক্ট নিয়ে ডিটেইল বলতেছো। ওইভাবে তুমি লিখবা যে এখানে অনেকগুলো প্রজেক্ট হয়েছিল, এই তার মধ্যে এই প্রজেক্ট গুলো বিশেষভাবে মানুষের ভালো লেগেছে, কিংবা এরকম বলতে পারো। তোমার ভালো লেগেছে তা না, দর্শনার্থীদের মানে ভিজিটরদের ভালো লেগেছে সেটা লিখতে পারো। তাহলে তুমি এই বর্ণনাটা লিখলা। এরপরে 3rd নাম্বার পয়েন্ট আসছে দর্শনার্থীদের প্রতিক্রিয়া। দেখো এই শব্দটা কিন্তু আমরা তেমন একটা শুনি নাই, এটা আমার হঠাৎ করে মনে হয়েছে যে দর্শনার্থী বলি আমরা, ভিজিটর দেখতে আসলো, দর্শন মানে দেখা, তাই দর্শনার্থীদের প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া মানে হচ্ছে রিয়াকশন। তাহলে ভিজিটর যারা আছে তাদের রিয়াকশনটা কেমন ছিল। আমি কিন্তু উল্লেখ করি নাই 3টা না 4টা, আমরা অবভিয়াসলি জানি এখানে 3টা লিখতে হবে, তাদের প্রতিক্রিয়া 3টা লিখতে হবে। তাহলে রিয়াকশন যেহেতু বলতেছো, তুমি ভালো খারাপ মিলায় বলতে পারো, সব ভালো এটা বলা লাগবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে তুমি 2টা পয়েন্ট ভালো বলো, একটা পয়েন্ট খারাপ বলো, একটা কিছু খারাপ রাখতেই পারো, অসুবিধা নেই। 2টা পয়েন্ট ভালো বলো, কারণ তোমাকে 3টা প্রতিক্রিয়া বলতে হবে। তারপরে বলছি 4 নম্বরে, এই বিজ্ঞান মেলাকে আরো আকর্ষণীয় করার জন্য কি কি করা যেত। তাহলে এই যে সায়েন্স ফেয়ারটা করছে স্কুল, তারা এটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ কিংবা আরো মানুষের অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য কি করতে পারতো। মানে তুমি সেটার একটা সাজেশন দিতেছো যে এটা ভালো হয়েছে প্রোগ্রামটা, অনেক মানুষ আসছে, মানুষের ভালো খারাপ ভালোই বেশি লাগছে, খারাপ তেমন লাগে নাই। কিন্তু এই বিজ্ঞান মেলাটা আরো বেশি ইন্টারেক্টিভ হতে পারতো, আরো বেশি ভালো হতে পারতো যদি এইগুলা করা হইতো। কি কি করা যেত, তাহলে তোমাকে 3টা কাজ বলতে হবে কি কি করা যেত। তাইলে এখন একটু আগের কথা ভাবেন, যারা যারা হোমওয়ার্ক দিছিলেন চিঠি, আমি মোটামুটি চেষ্টা করছি ফিডব্যাক ভালো মতো দিতে। আপনারা সেটা করছেন কিনা জানি না, কিন্তু আমি কিন্তু ভালো মতো দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই যে কবে, এখানে আমরা কি লিখবো। দিব্য, দিব্য কোন একটা জায়গায় প্রশ্ন করা হইলো কবে, তাহলে আমরা কি লিখবো। স্যার আমি ডেট মেনশন করব। হ্যাঁ, অবশ্যই আমাদের ডেট মেনশন করতে হবে। স্যার আমাদের কবে দেখা হবে, রবিবার দেখা হবে, এটা আমি বলতে পারবো না। এটা আমরা বলি, মুখে আমরা এটা বলি, কিন্তু চিঠিতে কিংবা প্রতিবেদনে কোথাও আমরা এইভাবে লিখবো না কবে, রবিবার, গত রবিবার, আগামী রবিবার, কিছু লেখা যাবে না। মানে লিখতে পারো তুমি যে গত রবিবার এত তারিখ, মানে তারিখটা মেনশন করতে হবে। আমি সবাইকে বারবার বলতেছি তারিখ মেনশন করতে হবে, কবের উত্তরে তারিখটা মেনশন করতে হবে, ঠিক আছে। তাইলে এটা আমি তোমাদের ইচ্ছা, যার যে তারিখ লিখতে মন চায় লিখবা। চেষ্টা করবা বানান ভুল হয় এরকম, যে সেপ্টেম্বর, অক্টোবর, এই বানানগুলো পারা উচিত অ্যাকচুয়ালি। অনেকে অক্টোবর বলে, ঠিক আছে, কিন্তু অক্টোবর, বাংলাতে আমরা অক্টোবর লিখছি, উচ্চারণ মিলতেছে না হয়তো বা প্রপার ইংলিশের সাথে উচ্চারণ মিলবে না, কিন্তু বাংলায় যেটা যেভাবে বানানটা হয়েছে সেইভাবে লেখাটাই ভালো। তো সেপ্টেম্বর অক্টোবর লেখার থেকে মে জুন এগুলা লেখা বেটার। জুন মাস লেখা সহজ, জুলাই মাস লেখা সহজ, এগুলা লেখাই ভালো। তো তাহলে তারিখ মেনশন করলা কোথায়, এখন নিজেরাই বলো সায়েন্স ফেয়ার কই করবা, স্কুলের ভিতরেই, স্কুলের অডিটোরিয়ামে করতে পারো, অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়াম হতে পারে। তারপরে কি বলো, ক্লাসরুম হতে পারে, একটা ফ্লোর। শব্দগুলো দেখো ইংলিশ লিখতেছি, কোনো অসুবিধা নাই, কিছু কিছু শব্দ আমরা মানে যে বাংলিশে লিখতেছি না, মানে আমরা যে ইংলিশ উচ্চারণে লিখতেছি। অডিটোরিয়ামের বাংলা আছে অবশ্যই, প্রদর্শনী কেন্দ্র কিংবা এরকম কিছু কিছু মিলনায়তন কেন্দ্র এরকম আছে অনেক। কিন্তু অডিটোরিয়াম লিখলে কোনো অসুবিধা নেই, ফ্লোর লিখলেও অসুবিধা নেই, যে 3rd ফ্লোরে কিংবা 3য় তলায় ক্লাসরুম গুলোতে হয়েছিল কিংবা স্কুলের অডিটোরিয়াম হয়েছিল। কেউ যদি লিখতে চাও না আমরা একটা একটা জায়গা কনভেনশন হল ভাড়া করছিলাম, এখন তো এটা হয়, অনেকেই কনভেনশন হল ভাড়া করে প্রোগ্রাম করে, ঠিক আছে। তো তাইলে স্কুলের অডিটোরিয়াম, ফ্লোর, যেটা খুশি লিখলাম। কাদের অংশগ্রহণ, কারা কারা পার্টিসিপেট ছিল বলো, কেউ একটু বলো, আমি খালি বলতেছি। শিক্ষার্থীরা,
শুধু শিক্ষার্থী যদি স্কুল হয়ে থাকে? শিক্ষার্থী বললো না, উত্তরটা খুব বেশি টু দিয়ে স্পেসিফিক হচ্ছে না। স্কুলে তো শিক্ষার্থীরাই করবে, তো ক্লাস ক্লাস মেনশন করলে ভালো হয় না? সিনিয়র একদম ষষ্ঠ সেকশন, থেকে স্যার, ষষ্ঠ থেকে কি জানি দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা। বাবারে, আচ্ছা ঠিক আছে। দ্বাদশ, হ্যাঁ, দ্বাদশ মানে কত বলো? 10th। কি? 12। দ্বাদশ মানে 10, 10 মানে হচ্ছে 10, দ্বাদশ মানে হচ্ছে 12, 12। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, এইটা লিখলে দেখো উত্তরটা কিন্তু ভালো হয়। সবাই দেখো, এই যে সুবাইতা কিন্তু প্রথমে শিক্ষার্থী বললো, উত্তরটা কিন্তু ঠিক আছে, উত্তর ভুল না। কিন্তু মানে আমরা একটা স্কুলের সায়েন্স ফেয়ারে তো শিক্ষার্থীরা করবে, এটাই স্বাভাবিক, নাকি টিচাররা করবে? তো কিন্তু যদি একটু স্পেসিফিক করে দাও, তখন উত্তরটাকে আমি ভালো হিসেবে কাউন্ট করতেছি যে হ্যাঁ, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, কিংবা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী, কিংবা অষ্টম নবম দশম শ্রেণী। তুমি লেখো তোমার স্যার মতো করে অষ্টম লেখো। দেন, আচ্ছা, ষষ্ঠ মানায় না, আচ্ছা, হ্যাঁ বেশি ষষ্ঠ। নিচে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, লেখো অষ্টম শ্রেণী লিখলাম। এই যে এটা তোমাদের চয়েস অনুযায়ী, তুমি অন্য কিছু লিখতে পারো। তুমি চাইলে অষ্টম থেকে দশম দিতে পারো, অনেকের স্কুলে তো 12 নাই, সেইভাবে লিখলাম। এইভাবেও লিখতে পারো, আটমও লিখতে পারো। ঠিক আছে, দ্বাদশে আবার 1200 লেখা যাবে না, 12, 12 লিখতে হবে। তো এটা বেটার হচ্ছে এরকম ভাবে লেখা, দ্বাদশ লিখলে। দশম লিখলে আবার 10ম লিখলে হবে। আচ্ছা, তো তাহলে কাদের, তাহলে এই তিনটা তথ্য আমাদেরকে শুরুতে বসাতে হবে। আমরা জানি, বলছিলাম যে বিজ্ঞান মেলা নিয়ে, যে কোন একটা স্কুলের নাম বলবো, এই স্কুলে সম্প্রতি খুব সুন্দর একটি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছিল। সেই কোন স্কুলের অডিটোরিয়ামে, কিংবা এত তারিখ স্কুলের অডিটোরিয়ামে এই এই শ্রেণীর বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন রকমের প্রজেক্ট উপস্থাপন করে, এরকম কথাবার্তা বলে তুমি ইন্ট্রোটাকে শেষ করলা, যেখানে ঘুরে ফিরে কিন্তু এই তিনটা ইনফরমেশন তুমি খুব সুন্দরভাবে বসায় দিলা। আমি বারবার বলতেছি, কয়েকজন আছো যারা শুধু উত্তরটা বসায় দিয়েই করছে স্যার 120 শব্দে লিখে ফেলো, কিন্তু তখন কি হয়, তোমার রাইটিং স্কিলটা কমে যায়। ইনফরমেশন আমি সব পাচ্ছি, 12টা পয়েন্টে তুমি লিখছো, কিন্তু ওইটা তো মজা লাগতেছে না। তুমি তারিখ লিখছো স্কুল অডিটোরিয়াম অষ্টম থেকে দশম শ্রেণী। এখন এর আগে পিছে কিছু কথাবার্তা লিখতে হবে, সেই জায়গাটা আমরা কি ডেভেলপ করতে পারি কিনা সেটা দেখতে হবে। আজকে মাত্র জুন মাস, আমাদের হাতে সময়, বেশ ভালো সময় আছে। তো আমরা কিন্তু এটা নিয়ে একটু কাজ করলেই হয়ে যাবে। এত প্রেশার নেই বাংলার, কিন্তু একটু একটু যদি আমরা পড়ি, তাহলে আর সামনে গিয়ে কানতে হবে না, কষ্ট করতে হবে না, তখন আরো ইজি থাকবে। তাহলে ফার্স্ট বুলেট পয়েন্টে তিনটা পয়েন্ট আমরা লিখে ফেললাম। এখন বিজ্ঞান মেলায় উপস্থাপিত তিনটা প্রজেক্টের বর্ণনা। তাহলে প্রজেক্ট 1, 2, 3 লিখি, আপনারাই বলেন। তিনজন তিনটা বলেন, একজনে আবার তিনটা বলে দেন না, তিনজন বলেন কি কি লিখবেন প্রজেক্ট। বলেন একটা প্রজেক্টের নাম বলেন তো দেখি, সায়েন্স ফেয়ার আপনারা নিজেরা করছিলেন তো অনেক কিছু। স্যার আল্ট্রাসনিক রাডার, স্যার আল্ট্রাসনিক রাডার করছি। আচ্ছা হ্যাঁ বলো, বলো স্মার্ট সিটি। কি কি কি। স্যাম তোদের প্রজেক্টের নামটা দিয়ে দে। আমি বইলা গেছিলাম। ধারা আগে কি জানি স্মার্ট রোড বানাইছি। আচ্ছা, আল্ট্রাসনিক রাডার এটা কি জিনিস আমি জানি না, এটা কিন্তু ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? আল্ট্রাসনিক রাডার হলো স্যার আপনার ওই আরডুইনো দিয়ে করছে আর কি ওইটা, বাট এটা আপনার নৌকা বা আপনার এয়ারপ্লেনস এর মধ্যে থাকে, এটা নেভিগেট করে আর কি। আচ্ছা হ্যাঁ, এই কথাটাকে একটু একটু বলতে হবে যে এইভাবে এই জিনিসটা করা হয়েছে। আচ্ছা জুয়াইডিয়া বলো, জুয়াইডিয়া কি জানি বলতেছিলাম, আমি বুঝতেছিলাম না। স্মার্ট সিটি। আচ্ছা ঠিক আছে, স্মার্ট সিটি। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। বাবারে, কি কি করতেছে, আমি তো একটাও বুঝি না, আমি সায়েন্সের স্টুডেন্ট না। হাইড্রো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এইগুলা লিখতে যা তো কানতে হবে। না এটা কান্নার কি? প্ল্যান্ট না, হ্যাঁ, প্ল্যান্ট। হ্যাঁ, তাহলে এই তিনটা আপনারা লিখতে পারেন, অন্যটা লিখবেন, যারা বলে নাই তারাও কিন্তু লিখতে পারবে। দিব্যকে যে এগুলো লিখতে হবে তা না, কিন্তু দিব্যর মতো লিখবে। কিন্তু এখানে দেখো, ও বললো স্মার্ট সিটি, কোনো অসুবিধা নেই। এখন তুমি যদি বলো স্যার স্মার্ট সিটি তো সুন্দর একটা বাংলা আছে, আধুনিক শহর, দেখো তুমি অসুবিধা নাই, কিন্তু এটা লিখলেও অসুবিধা নাই। কারণ সায়েন্স প্রজেক্ট, আমি তোমাকে প্রশ্নেই বলছি প্রজেক্ট লেখো তিনটা। আমি প্রজেক্ট কেন বললাম, আমি প্রকল্প বলতাম।
তো প্রকল্প বলি নাই, প্রজেক্ট বলছি। তো তুমি এরকম কয়েকটা লিখতে পারবা, কিন্তু তাই বলে আবার সব শব্দ আবার ইংলিশ লেখা শুরু করে দিও না, পুরাটারে ইংলিশ লিখে দিও না, ঠিক আছে? তো এই নামগুলোকে, প্রজেক্টের নামগুলোকে তুমি ইংলিশে লিখতেই পারো। এখন আল্ট্রাসনিক রাডার কি জিনিস, স্মার্ট সিটি বলতে আসলে এটা কি ধরনের প্রজেক্ট ছিল, এটা একটু ডিসক্রাইব করতে হবে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এটা কি জিনিস ছিল সেটা লিখতে হবে। কি হলো, কি একটু হাত তোলে নাকি কেউ? 15 মিনিটে ক্লাস এন্ড হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমাদের প্রজেক্টের নাম, আমি কিন্তু নাম জানতে চাই না, এখানে সুন্দর লিখে দিচ্ছে প্রজেক্টের বর্ণনা। তার মানে নামটা লিখে বর্ণনাটা লিখতে হবে। বেটার হবে তুমি যে নামটা লিখতেছো সেটা বর্ণনার পাশাপাশি লিখে ফেলতেছো। আল্ট্রাসনিক রাডার লিখলা, স্মার্ট সিটি লিখলা, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট লিখলা। কিন্তু তোমার এটা ভাইবা দেখো যে এইটা বলা বেটার হবে যে এখানে অনেক রকম প্রজেক্ট উপস্থাপন করা হয়েছিল, এই প্রজেক্ট গুলো তিনটির কথা উল্লেখ করবো না, বাট এই এই প্রজেক্ট গুলোকে মানুষের খুব ভালো লেগেছে, কিংবা এই প্রজেক্ট গুলো খুব সুন্দর ছিল, কিংবা এই প্রজেক্ট গুলো পুরস্কার পেয়েছে, এরকম কিছু বলবা। তাইলে কিন্তু প্রজেক্ট তিনটা এটা বলবা না, তিনটা প্রজেক্টের বর্ণনা দিবা। তাহলে এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট, দর্শনার্থীদের প্রতিক্রিয়া মানে রিয়াকশন। প্রতিক্রিয়া 1, প্রতিক্রিয়া 2, প্রতিক্রিয়া 3। বলেন কি হবে? একটা নেগেটিভ প্রতিক্রিয়া বলেন। খুব বাজে হয়েছে, খুব ফালতু। গরম। আচ্ছা, বুঝছি। না, এখন দেখো আমাদের একটু এখানে কিন্তু গরমে অতিষ্ঠ। আচ্ছা আচ্ছা, একটু আমরা চিন্তা করে নিই তার আগে। আমরা বলতেছি সায়েন্স প্রজেক্ট নিয়ে একটা বলে গিয়ে এই রিপোর্ট লিখতেছি, এখানে আমরা বলতেছি দর্শনার্থীদের প্রতিক্রিয়া, ঠিক আছে? তো এখন দেখো আমরা যদি, এটা অবশ্যই ভুল না, কিন্তু একটু ভেবে দেখো যে এইটা লেখা থেকে অন্য কিছু লেখা কি বেটার কিনা। যে ধরো অনেক ভিড় ছিল, অনেক মানুষের গ্যাদারিং ছিল, অনেক গরম লাগছে, এখানে একটু বসার জায়গা ছিল না, একটু পানি খাওয়ার মতো ব্যবস্থা ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, ঠিক আছে? এই যে আমরা কমপ্লেন গুলো দিচ্ছি, এটা অবশ্যই এটা লজিক্যাল, এটা হচ্ছে বিজ্ঞান মেলার সাথে রিলেটেড সমস্যা। কিন্তু এখানে দর্শনার্থীদের প্রতিক্রিয়াতে কি আমরা কন্টেন্ট নিয়ে কথা বলতে পারতাম না, যে এইগুলো দেখা মানুষ অবাক হয়েছে যে এত ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর কনসেপ্ট দেখাচ্ছে। আবার অথবা কারো প্রজেক্ট, মানে তুমি 12 এর একটা প্রজেক্ট দেখছো, দেখা তোমার হাসি পেয়েছে, যেটা 6 এর বাচ্চাদের করতে পারে, এই প্রজেক্ট নিয়ে ওরা এসে বসছে, হইতে পারে না? মানে এই টপিকেও তো আমরা একটা কোনো কমেন্ট রাখতে পারি যে দর্শনার্থীরা এইটা নিয়ে কি প্রতিক্রিয়া নিল। এই জিনিসটা আমরা প্রায় দেখি যে আমরা বনভোজনে গেছি, আমরা অসুবিধার কথা বলি যেটা বনভোজনের সাথে রিলেটেড না। তো একটু রিলেটেড করার চেষ্টা করব যে এই সায়েন্স ফেয়ারের যে কন্টেন্ট, এইটার উপর তাদের প্রতিক্রিয়াটা কেমন হয়েছে। তাহলে একটা ভালো পয়েন্ট আমরা লিখতেই পারি যে যে ধরো মানে এই ধরো অষ্টম শ্রেণী কিংবা নবম শ্রেণীর কোনো একটা প্রজেক্ট তাদেরকে খুবই করছে, মানে সবাই খুব প্রশংসা করছে, এটা আমরা লিখতে পারি। এটাকে আমরা লিখবো যে কোনো একটি প্রজেক্ট নিয়ে, হতে পারে এই যে তিনটা বললো এই তিনটা নিয়েই বলতে পারো, কিংবা পুরো সায়েন্স ফেয়ারের যে প্রজেক্ট গুলো তারা যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে সেই জিনিসটা মানুষের ভালো লাগছে, হইতে পারে কোন একটি প্রজেক্ট বা এ, এ, পুরো আয়োজন ও উপস্থাপন ভালো লেগেছে। একটা লিখলে, একটা অন্তত এই পয়েন্টে লিখলাম আমরা যে পুরো আয়োজনটা ভালো লাগছে, যে এবং উপস্থাপন করছে, যে ওরা যে প্রজেক্ট গুলো উপস্থাপন করছে খুবই সুন্দরভাবে, প্রেজেন্টেশন গুলো খুব ভালো ছিল, কিংবা কোনো একটা প্রজেক্ট খুব ভালো ছিল, এটা বলতে পারো, ঠিক আছে? কিংবা এই ছোট ছোট বাচ্চারা যে পুরো এই জিনিসটাকে এত সুন্দরভাবে, এই ম্যানেজমেন্টটা এত ভালো ছিল, এটা বলতে পারো যে ব্যবস্থাপনা ভালো ছিল। আর নেগেটিভ পয়েন্টে ওইগুলো বলতেই পারো যে মানুষজন, মানে গরম ছিল, প্রচন্ড গরম, মানুষের ভিড়, মানে পর্যাপ্ত জায়গা ছিল না, এটা লিখতে পারি আমরা। পর্যাপ্ত জায়গা ছিল না, গরম ছিল, বসার জায়গা ছিল না, মানে এগুলো মিলায় তুমি একটা পয়েন্ট বানাবা, যে পয়েন্ট হচ্ছে যে মানে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে, প্রজেক্ট গুলো ভালো ছিল, কিন্তু মানুষ যে একটু শান্তি মতো দেখবে, একটু এসিটা চলবে ঠিকঠাক মতো, এসি চলতেছিল না। আর যদি
এইট থেকে 12 পর্যন্ত যদি প্রজেক্ট থাকে, প্রত্যেকটা ক্লাসে যদি 2-3টা করে প্রজেক্ট থাকে, তাহলে 10-12টা প্রজেক্ট দেখার জন্য তো ভাই এনার্জি লাগবে। মানুষ কিন্তু পুরা দেখতে থাকতে পারে না, টায়ার্ড হয়ে যায়, বসার জায়গা থাকা লাগে। তাহলে বসার জায়গা হয়তোবা পর্যাপ্ত ছিল না, হয়তোবা খুবই কম চেয়ার ছিল, কেউ দাঁড়ায় আছে কেউ বসে আছে, একজনের চেয়ার আরেকজন নিয়ে যাচ্ছে, খুব কমন ঘটনা। তো এরকম পয়েন্টে কিন্তু দর্শকরা বিরক্ত হয়েছে, তাদের এগুলো ভালো লাগে না, এই আয়োজন মানে এই জিনিসগুলো লেকিং ছিল, ঠিক আছে। তারপরে বলতে পারো যে এখন যদি বলো ব্যবস্থাপনা ভালো ছিল কিন্তু বসার জায়গা ছিল না, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তা ম্যানেজমেন্টের সমস্যা ছিল দেখে তো বসার জায়গা ছিল না। তাহলে এটার সাথে মিলায় তুমি আর একটা কোনো কিছু বলতে পারো যে কি বলবো আমি জানি না, আমার মাথায় আসতেছে না, এখানে প্রতিক্রিয়া আর একটা কিছু লিখে নিবা, মানে এখান থেকেই নিয়ে নিবা। কিন্তু কোনো অবস্থাতেই দুইটা নেগেটিভ পয়েন্ট বলবা না, দুইটা পজিটিভ পয়েন্ট বলবা, একটা নেগেটিভ পয়েন্ট বলবা। এরপর থাকতেছে হচ্ছে এই বিজ্ঞান মেলাকে আরো আকর্ষণীয় করা যেতে যেত কিভাবে, বলেন। এটা তো পারার কথা যে এই বিজ্ঞান মেলাতে। কেউ কি নাই বলার? জয়রিয়া, সায়েন্স ফেয়ারটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করা যেত কিভাবে? স্যার ভিআইপি গেস্ট আসছিল। না, আমি এখানে প্রশ্ন করেছি যে আকর্ষণীয় করা যেত, মানে করা হয় নাই। হ্যাঁ, তাহলে তুমি এটা বলতে পারো যে ভিআইপি কাউকে দাওয়াত দেওয়া হয় নাই, কোনো ইম্পর্টেন্ট কোনো কিংবা কোনো, এটা লিখতে পারো তুমি, ঠিক আছে। কি কি করলে এটা আরো বেশি অ্যাট্রাকটিভ হইতো, ঠিক আছে। উম, হ্যাঁ, এটা বলতে পারো অন্যান্য স্কুলকে কিংবা বিশিষ্ট জনদেরকে দাওয়াত দেওয়া, ভিআইপি দেরকে, ভিআইপি না লেখাটাই বেটার। যে আমরা গণ্যমান্য বলি, একটা শব্দ আছে গণ্যমান্য, মানে খুব ইম্পর্টেন্ট, গণ্যমান্য বা জ্ঞানী অথবা বিজ্ঞানী, বিজ্ঞানীদের আমন্ত্রণ জানানো মানে হচ্ছে জানানো যেত। স্কুল চাইলেই করতে পারে যে অন্য স্কুলের প্রিন্সিপাল কিংবা কোন একজন সায়েন্স টিচার খুব ফেমাস, এরকম কিন্তু আছে অনেক, যে খুব ফেমাস সায়েন্স টিচার তাদেরকে ডাকা হইলো, যারা যারা খুব ভালো টিচার তাদেরকে আসতে বলা হলো। কারণ কি, এই সায়েন্স ফেয়ার হচ্ছে, তারা যদি আসে আর যদি কোনো তাদের ইনপুটটা দেয়, তারা যদি একটা ফিডব্যাক দেয় কিংবা তারা যদি জাজ হয়, তাহলে তো জিনিসটা ভালো। জাজ হয় দেখা যায় নর্মালি স্কুলের সায়েন্স টিচার, তাহলে স্কুলের সায়েন্স টিচার কিন্তু বায়াস্ট হইতে পারে, তার পছন্দের স্টুডেন্টদের গ্রুপকে কিন্তু দিতে পারে, এটাও কিন্তু হয়। তো বাইরের মানুষ তো আর সেটা জানবে না, তো বাইরের গেস্ট আনা যেতে পারতো, গেস্ট কিংবা গণ্যমান্য ব্যক্তি মানে এলাকার বিশেষ মানুষজন। আমাদের দেশে যেটা হয় বেসিক্যালি, সায়েন্স ফেয়ারে আসতেছে যে সে সায়েন্সে কিছু বুঝে না, কিন্তু সে যেহেতু এলাকায় পাওয়ারফুল তাই তাকে দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু হয় নর্মালি। তো কিন্তু এটা না ট্রু। হয় যদি, এটা না হয় যদি এই সায়েন্স রিলেটেড মানুষকে দাওয়াত দিলে কিন্তু এটাকে আরো বেশি আকর্ষণীয় করা যেত, জানানো যেত। আর কিছু, আর দুইটা পয়েন্ট কি হইতে পারে, আর কি কি করলে? প্রেজেন্টেশন, মানে স্যার একটা স্পেসিফিক একটা বড় স্টেজে গিয়ে প্রেজেন্টেশন, এটা নিয়ে সবাই শুনতো এটা। আরো সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত, আচ্ছা, সুন্দর হ্যাঁ, প্রেজেন্টেশন করা যেত, সুন্দর প্রেজেন্টেশন, প্রেজেন্টে প্রেজেন্টেশন করা যেত। একটা পয়েন্ট মিস করে যাচ্ছ, ওই পয়েন্টটা আমার মাথায় ঘুরতেছে, আর কারোর মাথায় ঘুরতেছে না। অ্যাডভার্টাইজমেন্ট। এই তো, হ্যাঁ, এটাকে বললো আমি এতক্ষণে সায়ন কথা বলছে, সায়ন তো আমার সাথে কথাই বলে না, ঠিক আছে। ওকে, কি ভালো পয়েন্ট বলছেন? বলছো। একটা ভালো পয়েন্ট বলছো, অ্যাডভার্টাইজ করা যেত, মানে হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যেত। এটা তো অবভিয়াসলি এখন দেখা যায় যে কত স্কুলে আমাদের, আমি জানি না তোমাদের এই সোশ্যাল মিডিয়াতে তোমরা বিভিন্ন স্কুলকে ফলো করো কিনা, কেমনে কেমনে জানি, আমি ধরো আমি টিচার, আমার পেজে দেওয়া আছে, আমি আমার স্কুলটাকে ফলো করি, এই আমার স্কুল ফলো করি দেখে আরো 2-3টা এমনি এসে পড়ে যে অন্য স্কুল কি করতেছে। তো এইটা কিন্তু একটা ভালো যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার কভারেজ করা যেত, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, অথবা তোমার সোশ্যাল মিডিয়া লিখলেও কোনো অসুবিধা নেই, সোশ্যাল মিডিয়ায় প্রচার, এটা প্রচার করা যেত, তাহলে আরো মানুষ বেশি আসতো। আর আমরা যে পয়েন্টটা মিস করে গেলাম, এই যে মানে প্রতিক্রিয়া, যে পর্যাপ্ত জায়গা ছিল না, গরম বসার জায়গা ছিল না, এটাকেও কিন্তু একটা আমরা পয়েন্ট হিসেবে নিতে পারি যে যদি আরো বড় পরিসরে বড় একটা জায়গাতে করা হতো, অন্যান্য স্কুলকে দাওয়াত দেওয়া হইতো। আমাদের স্কুল এটা করে, আমাদের, আমি যে স্কুলে আছি সেই স্কুলে সায়েন্স ফেয়ার হইলে আমরা আগা খান কিংবা আইএসটি ওদেরকে দাওয়াত দিই যে আসো,
দেখা যায় একটা ক্লাসে কয়েকটা স্টুডেন্ট আসে দেখতে। তো এরকম এটা করা যেতে পারে। তো এরকম ভাবে করা হইতো যদি, তাহলে জিনিসটা ভালো হইতো। সোশ্যাল মিডিয়া কভারেজ করা হইতো যদি, সুন্দরভাবে মিডিয়াতে দেখানো হইতো যদি, তাহলে মানে এখন দেখালে কি হবে, ধরো আমি একটা করতেছি, তো তখন হয়তো বা স্যার জিনিসটা ভালো হইতো না, কিন্তু পরে ভালো হইতো। হ্যাঁ বলো। বড় প্রাইজ পুল রেখে, কি কি কি? বড় পুরস্কার। প্রাইজ পুল রাখছো, পুরস্কার, বড় পুরস্কার। হ্যাঁ, এটাও লিখতে পারো। স্যার এটা কি করা যায় না, ধরেন স্যার এটা পুরা স্টুডেন্টদের আন্ডারেই মানে সব সোশ্যাল মিডিয়া প্রচার বা আপনার অ্যাট্রাকটিভনেস এর বা অ্যাস্থেটিক্স এর জন্য মানে মিডিয়া মার্কেটিং অর সামথিং। হুম হুম। কিন্তু ম্যাডাম কারণ এগুলো স্যার বাংলায় এগুলো লিখতে স্যার হবে। এখন তো হ্যাঁ ম্যাসিভলি করতেছে। হ্যাঁ হ্যাঁ। জি বলেন বলেন। মানে এটা হলো গিয়ে আপনার ধরেন থিম বা স্পেসিফিক থিম বা আপনার কালার স্পেসিফিক একটা এস্থেটিক্স দিয়ে আপনার এটা হুম সেট আপ করলো যে স্টুডেন্টদের কাছে আকর্ষণীয় লাগে, যেরকম হুম এখন স্যার বিভিন্ন নামি দামি স্কুল যেগুলো করতেছে আর কি, হুম ক্লাব হুম। গুলা একটা জি জি নিজে। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জাস্ট প্রতিক্রিয়া একটা লিখি নাই, ওই একটা প্রতিক্রিয়া নিজে বানায় নিবা। এখানে অলরেডি দুইটা প্রতিক্রিয়া লেখা ছিল। পুরো আয়োজন উপস্থাপনা ভালো লেগেছে, কোন একটা বিশেষ প্রজেক্ট ভালো লেগেছে, দুইটা পয়েন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই এই এইখান থেকে দুইটা না নিয়ে নিজে থেকে ভেবে যে আর কি প্রতিক্রিয়া হইতে পারে, যারা দর্শনার্থী মানে যারা দেখতে আসছে ভিজিটর, তাদের আর কি কি প্রতিক্রিয়া হইতে পারে। অবশ্যই পজিটিভ নেগেটিভ একটা লিখে ফেলেছে অলরেডি, যে জায়গা কম ছিল, গরম ছিল, বসার জায়গা কম ছিল, কিংবা পুরো অডিটোরিয়ামটা আসলে ছোট, যতগুলো প্রজেক্ট ছিল সেই তুলনায় অডিটোরিয়ামটা এনাফ ছিল না, এরকম ইনফরমেশন দিয়ে তুমি একটা প্রতিক্রিয়া দিতে পারো যে এটা তাদের কাছে বিরক্তিকর লাগছে। আর দুইটা ভালো পয়েন্ট দিলাম। তাহলে এখন এই যে পয়েন্ট আমি অনেকগুলা লিখেই দিলাম, তোমার কাজটা হবে মানে তোমাদের কাজটা হবে এইটাকে সুন্দর করে একটা রিপোর্টের ল্যাঙ্গুয়েজে, নট চিঠি, চিঠির মতো না, চিঠির ল্যাঙ্গুয়েজ আর রিপোর্টের ল্যাঙ্গুয়েজে একটু ডিফারেন্স আছে, সেটা আগেও বলছিলাম। তো সেইটা একটু মাথায় রেখে লিখতে পারো কিনা সেটা দেখা। ঠিক আছে। আমি বারবার বলতেছি এটা এমন না যে তোমার এখন লেখাটাই বেস্ট হইতে হবে, এখনই 26 পাইতে হবে, এটা বলতেছি না, অনেকে পায় ঠিক আছে, তুমি 20 পাও, 21 পাও, কোনো অসুবিধা নেই, বাট তুমি আইডেন্টিফাই করো যে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। এখন সুন্দর বাবা আমি এই ফাইলটা দিব, তুমি এই ফাইলটা নিয়ে চ্যাট জিপিটি রে দিবা, ও লিখে দিবা, তাহলে তো লাভ নাই, দরকার নাই। তুমি চ্যাট জিপিটি এটা দিয়ে বলতে পারো ভাই এর থেকে বেটার অপশন আমাকে দাও, ও এর থেকে বেটার অপশন তোমাকে দিল। এটাকে কিভাবে লেখা যায় বলো, ও বললো যে এটাকে এইভাবে লেখা যায়, কিন্তু তুমি ওইটা পড়া তোমার মতো করে লিখবা। জাস্ট আমার কথা হচ্ছে এটা, তুমি এখান থেকে পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু পড়ে তুমি লেখো। কেউ কেউ আছে এই লেখারও দুইটা ডিফারেন্স আছে, কেউ কেউ আছে দেখা জাস্ট কপি পেস্ট মানে, কেউ কেউ আছে ওই পুরাটা পড়ে পুরা ভাবে ভাইবা চিন্তা করে আবার নিজে লেখে। তাহলে অবভিয়াসলি যে দেখলো পড়লো নিজে লিখলো তার কিন্তু পড়া হইলো। এটা উপরে যাবেন। এটা আমি পারাই দিচ্ছি ম্যাডাম, আমাদের ক্লাসের টাইম খুবই কম আছে। আমি জাস্ট একটু বলবো যে এবারের হোমওয়ার্কটা কেমনে দিবা, ঠিক আছে। কেউ কেউ আবার হোমওয়ার্ক বেশি চায়, হোমওয়ার্ক বেশি তো আমি বেশি দিব এবার আমার এখনকার হোমওয়ার্কটা একটু বেশি হবে, কিন্তু আমি ভাবতেছি টাইম কি একটু বাড়ায় দিব নাকি। আজকে হচ্ছে 16 তারিখ, 17, 18, 19, শুক্রবার দেন। এই বেশি কম হয়ে যায় না সাইফান? স্যার একদম না। শুক্রবারে পরীক্ষা স্যার 19-20 তারিখে। শুক্রবার, শুক্রবার আজকে আজকে কি বার? না আচ্ছা। শুক্রবার কম হয় না তো, ঠিক আছে। ওরে 2 বাবারে, দিন তো ঠিকই। ওরে বাবারে কি বলে। স্যার আচ্ছা 21 তারিখ দেন না স্যার, আমাদের পরীক্ষা আছে ফিজিক্সের। আচ্ছা, শুনো শুনো স্যারের পরের মাসে দিয়েন, ভালো হবে। পরের মাসে না, শুনো আমি একদম সহজ কথা বলি, এই রিপোর্ট রাইটিং এর টপিক নিয়ে আমরা সানডেতে কথা বলবো না, আমাদের নেক্সট ক্লাস আবার সানডেতে, সানডেতে আমরা রিপোর্ট রাইটিং নিয়ে কথা বলবো না। তোমরা সানডের মধ্যে আমাকে হোমওয়ার্ক দিবা, আমি মানডের মধ্যে চেক করে ফেলবো। 23 মানে নেক্সট টুয়েসডেতে আমরা এটা হচ্ছে ই করবো, এটার ফিডব্যাক নিবো, ওই যে যেটা বললাম লাইভ ফিডব্যাক দিব, যারটা বেস্ট তারটা, ঠিক আছে। তাহলে ওইভাবে একটু ছবিটা তুলবেন, ছবিটা ওইভাবে তুলবেন আপনারা। আমি বুঝি না এই সোশ্যাল মিডিয়ায় যখন ছবি আপলোড করেন, যদিও কেউ আমার সাথে নাই, দু একজন আছে মাত্র, তখন তো ফিল্টার টিল্টার করে কত সুন্দর করে ছবি দিতে পারে, তাহলে খাতা যে লেখেন ওইটা লাইট একদিকে ক্যামেরা একদিকে, খাতা বেঁকা হয়ে আছে, এইসব কেন হয় ভাই? আঙ্গুল। ওগুলো স্যার করো না। আমি তো আপনার একদম ক্লিয়ার পারফেক্ট ছবি দেই। হ্যাঁ স্যার ঠিক। ক্যাম স্ক্যানার দিয়ে যখন দিতে যাই না তুই তার তখন ফিল্টার ইউজ একদম করস না। আচ্ছা লাস্ট 1 না মিনিট আছে, 1 মিনিট আছে, আমি একটু জাস্ট একটা কথা বলি যেটা করব আমি। আমি না এই যে প্রত্যেকে যে তোমরা আলাদা আলাদা আমাকে মেসেজ পাঠাও, এর মাঝখানে তো আমার আরো অনেক মেসেজ আসে, সব গুবলেট পাকা যায়।
এটার সলিউশন হচ্ছে যে আমি একটা লিংক দিব, আপনি জাস্ট লিংকে ঢুকে কিচ্ছু করতে হবে না, নিজের নামটা খালি লিখবা আর হচ্ছে ছবিগুলো আপলোড করে দিবা, ঠিক আছে? তাইলে সেটা তখন আমি সবটা একসাথে দেখতে পাবো। কি বুঝি নাই? টাইম শেষ। হ্যাঁ আমি সেটাই বললাম, আমি একটা লিংক পাঠাবো, সেই লিংকে হচ্ছে লেস দেন 1 মিনিট, হ্যাঁ। তো ওই লিংকে তোমরা আপলোড করে দিবা, জাস্ট ছবিগুলো আপলোড করে দিবা, নামটা লেখা নিজের, আচ্ছা স্যার, আসসালাম। ঠিক আছে?